সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? লতিফ ভাই, ফারজানা, নরিন, জি জি, আয়ন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমার বই পেয়েছি, আপনার তো বলা হয় নাই, বলবো ভুলে গেছিলাম। বই পেয়েছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। গ্রুপে কেউ এসএমএস করেন, গ্রুপে একটু এসএমএস করেন। আজকে আপনাদের সাক্ষ্য আইনের প্রথম ক্লাস হবে। সাক্ষ্য আইনের প্রথম ক্লাস হবে। সো খাতা কলম নিয়ে রাখেন, বই খাতা নিয়ে রাখেন। আমরা আর 2-4-5 মিনিটের মধ্যেই শুরু করব। আহ, স্যার, দণ্ডবিধি কি একটা 100 মার্কের পরীক্ষা নিলে ভালো হতো না? ফুল মানে পুরোটা মিলায়। পরীক্ষা নিব, অবশ্যই নিব। আচ্ছা, পরে নিবেন। 100 মার্কের নিব। তারপরে 298 পর্যন্ত একটা নিব, আর 299 থেকে একটা নিব, মানে লাস্ট পর্যন্ত। এই দুইটা ভাগে পরীক্ষা নেওয়ার পরে তারপরে গিয়ে আপনাদের 100 মার্কের পরীক্ষা নিব একটা। মানে আমরা এই সাক্ষ্য আইন পড়ার পাশাপাশি ওইটাও পড়া চালু রাখবো? ওইটা চালু রাখার, আমরা পরবর্তীতে আবার রিভাইজে যাব, তো রিভাইজে যাব আবার। দুইটা আইন কম্পেয়ার করে পরীক্ষা নিব। আপনারা যখন যেটা পড়বেন, ঠিক আছে, ওই আইনটা এরকমভাবে পড়বেন যেন ওই আইন পড়ার ক্ষেত্রে বা অন্যান্য কোনো ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে। পরিপূর্ণভাবে যেন আপনারা ওই আইনটা শিখতে পারেন। আপনাদের মেইন ফোকাস থাকবে ওই আইনটার উপর, যেন আপনারা কমপ্লিটলি শিখতে পারেন। আর পাশাপাশি যে স্যার, আইনটা পরীক্ষা শেষ যখন হয়ে দিয়েছি যাবে গতকাল। ওই আইনটাও আপনারা রিভাইজ দিতে থাকবেন। জি স্যার, গতকাল পরীক্ষা দিলাম, মানে মনে হলো যে সবগুলোই হবে এরকম, মানে কনফিডেন্ট নিয়ে দিলাম, তারপর দেখি 12টা ভুল হয়ে গেল, কোথা দিয়ে কোথা দিয়ে। মানে বুঝি না যে, মনে হয় যে সবগুলোই সঠিক, তারপরে আবার ভুল হয়ে যায়। এত এই ওই জন্য চিন্তা করে করে এই দিই, জন্য তারপরে এই ভুল জন্য হয়ে যায়। আপনাদের বলেছিলাম যে আমার পরীক্ষা, মানে আমার প্রশ্নে পরীক্ষা দেওয়ার সময় আপনারা একটু চিন্তা ভাবনা করে পরীক্ষা দিবেন। চিন্তা ভাবনা করে একটু ভেবে চিনতে বললাম তো স্যার। পরীক্ষা দিবেন। তাহলে দেখবেন যে আরেকটু ভালো হবে, এবং আমার প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবেন। আমি একটু, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝছেন যে আমি কোন কোয়ালিটির প্রশ্ন করে থাকি, কোন ধরনের প্রশ্ন করে থাকি। না স্যার, সমস্যাটা হইলো প্রশ্নগুলা মানে যেভাবে করেন আর কি, এটা হইলো একদম ঠান্ডা মাথায় যদি কেউ যদি ভালো করে মানে চিন্তা করে আর কি, মানে বুঝে, তাহলে কিন্তু একদম ইজি। আর যদি একটু মাথাটা শার্প না থাকে বা কোনো একটা ইয়ে থাকে, তাহলে কিন্তু মানে উত্তর দেওয়া সম্ভব না। হ্যাঁ, একটু সময়ের তো ব্যাপার থাকে, সময়ের মধ্যে তোমাকে অ্যান্সারটা করতে হবে। এবং এই সময়ের বিষয়টাই মেন বিষয়টা হলো, আপনি যে সময় 22 মিনিট দিলেন বা একটা টাইম মেনটেন করলেন, এই এটার ভিতরে দিতে গেলে কিন্তু পারা যায় না। এটাই সমস্যা, অন্য আর কিছু না। বিষয়টা হলো যে আমার যে প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নে আপনারা যখন পরীক্ষা দিবেন তখন আপনাদের ব্রেন অনেক শার্প থাকতে হবে, চিন্তাধারা অনেক তুখর থাকতে হবে। আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে বা একটা প্রশ্ন চলে আসার পরে আপনারা ব্রেনটাকে এত সুন্দর শার্প রাখবেন যেন আপনারা ইজিলি ক্যাচ করতে পারেন আমি কোন দিকে মুভ করে আমি প্রশ্ন করেছি, কোনটাকে ইন্ডিকেট করেছি। ইভেন আপনারা যখন একদম একটা আইনের খুঁটিনাটি বিষয়গুলো আমি যেভাবে পড়াই ওইভাবে আপনারা যখন ধরবেন এবং বুঝবেন, তারপরে কিন্তু আপনারা যখন বেসিক আপনাদের স্ট্রং হবে,
তখন কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো করতে আরেকটু সুবিধা হবে। ঠিক আছে, আরেকটু সুবিধা হবে। আর এই দক্ষতা অর্জন করতে হলে আরেকটু সময় লাগবে। ঠিক আছে আপু, আরেকটু ভাইয়ারা, আপু আরেকটু সময় লাগবে। এই সময়টুকু আপনারা একটু অপেক্ষা করেন। আস্তে আস্তে দেখবেন যে আমার প্রশ্ন আরও বেশি উত্তর করতে পারতেছেন, আরও বেসিক ভালো পারতেছেন। সেক্ষেত্রে আপনাদের, যখন আমার প্রশ্ন, আমি এর আগেও বলেছি, যখন আপনি 70 প্রশ্ন, মানে 70% প্রশ্নের উত্তর করতে পারবেন, বা আপনি 80% উত্তর করতে পারবেন, তখন দেখবেন যে আমি মনে করব যে আপনারা সেফ জোনে আছেন এবং কমপ্লিটলি আপনাদের ভালো একটা প্রস্তুতি আছে। জি স্যার, ঠিক আছে। আমার যে প্রশ্নের কোয়ালিটি, এই প্রশ্নের কোয়ালিটির বাইরে আপনাদের কিন্তু এর থেকে কঠিন প্রশ্ন আসবে না। আর আমি যে প্রশ্নগুলো দিয়ে থাকি, প্রত্যেকটা প্রশ্ন অনেক চিন্তা ভাবনা করে ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়ে থাকি। সো এই ক্ষেত্রে আপনারা যত পারেন যে আমার প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন এবং ওই প্রশ্নগুলো অন্তত মুখস্থ রাখার চেষ্টা করবেন। অবশ্যই বুঝতে হবে, বুঝবেন এবং মনে রাখবেন। আচ্ছা, ক্লাস শুরু হচ্ছে, এখন ক্লাস রেকর্ড হচ্ছে, যেহেতু রেকর্ড হচ্ছে সেহেতু আমরা আর দেরি না করে আমরা দ্রুত ক্লাস শুরু করি। ঠিক আছে, হ্যাঁ, আমাদের মাঝে রুহুল আসছে, শারমিন আসছে, নরিন আপু আছেন, লোকমান ভাই আছেন, ফারজানা লিবন বিথি আছেন, তারপরে সুমন আসছেন। সুমন লাস্ট 2টা ক্লাস হয়তো করে নাই, রুহুল ক্লাস করে নাই, মিরাজ আছে। মাঝে মাঝে 2-1জনের দেখতেছি ফাঁকি দিচ্ছে। মিরাজ মনে হয় লাস্টে পরীক্ষা দেয় নাই, সুমন পরীক্ষা দেয় নাই, রুহুল পরীক্ষা দেয় নাই। যারা আপনারা পরীক্ষা দেন নাই, আমি কিন্তু সময় বেঁধে দিয়েছিলাম, আপনাদের সময় আরেকটু বাড়ানো হলো। আপনারা আগামীকালকের মধ্যেও যারা পারেন পরীক্ষা দিয়ে দিবেন, পড়াগুলো কমপ্লিট করবেন, পড়া কমপ্লিট করে তারপরে পরীক্ষা দিবেন। ওয়ালাইকুম। জি জি, মিরাজ গ্রুপে আরেকটা SMS দাও তো, যে সবাইকে দ্রুত একটু গ্রুপে আসার জন্য, ক্লাস আসার জন্য। ভাই আমি 2 দিন পরে আমার এক্সামটা দিয়ে দেবো না ভাই, আমি একটু ঝামেলায় ছিলাম। হ্যাঁ হ্যাঁ, 2 দিন পরে পড়া শেষ করে। আমি ওইটা অন করে হ্যাঁ, করিনি তো, আমি এখনো দেখতে পাইনি। সবকিছু দেখা পরে আমি পরীক্ষাটা দিয়ে দেবো ভাই। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের আমি সাক্ষ্য আইন পড়াবো। সাক্ষ্য আইনটা খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষ্য আইন থেকে আপনাদের 15টা MCQ প্রশ্ন আসবে। এই 15টা MCQ এর মধ্যে মিনিমাম 12টা প্রশ্ন আপনাদের কারেক্ট করা খুবই সহজ। সাক্ষ্য আইনটা যত আপনারা ডিপে আলোচনা করবেন, যত ডিপে শিখতে যাবেন, তত কঠিন মনে হবে। আর আমি যেই জায়গা থেকে যেই ধারাগুলো, যেই প্রশ্নগুলো বলে দিব, সেই প্রশ্নগুলো পড়বেন, দেখবেন 12টা প্লাস প্রশ্ন আপনারা ইজিলি আপনারা উত্তর করতে পারতেছেন। সাক্ষ্য আইনটা খুবই সহজ, আবার খুবই কঠিন। এখন এটা নির্ভর করবে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন এবং কোন কোন ধারাগুলো গুরুত্ব সহকারে পড়তেছেন এটার উপর। হ্যাঁ, এখন সাক্ষ্য আইনের বেসিকে দেখেন, সাক্ষ্য আইনটা আপনার ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধি, মানে সিভিল এবং ক্রিমিনাল উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। এই সাক্ষ্য গ্রহণ, সাক্ষ্য প্রদান এবং অন্যান্য যত ধরনের নিয়ম আছে, এই সকল নিয়মই আপনার দেওয়ানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং ফৌজদারির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মানে আপনার সিভিল লয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, ক্রিমিনাল লয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সো এই ক্ষেত্রে আপনাদের সাক্ষ্য আইনের উপর একটা ভালো একটা সাম্যক ধারণা দরকার। এই ধারণা থাকলে আপনারা প্র্যাকটিসের ক্ষেত্রেও আপনারা ভালো করতে পারবেন। প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা যখন শিখতে পারবেন, তখন আপনারা যে কোনো ধরনের প্রশ্নের, যে কোনো ধরনের হিয়ারিংয়ের সময় আপনারা সেইটাকে বুঝে উপলব্ধি করে আপনারা সেইভাবে আপনাদের প্র্যাকটিস জীবন লিড করতে পারবেন। সেই জন্য আপনারা সাক্ষ্য আইনটা খুব গুরুত্ব সহকারে পড়বেন এবং বুঝবেন। ঠিক আছে, আমার প্রথম, স্যার একটা কথা, জি জি বিথি বলেন। এখান থেকে মানে রিটেন কয়টা প্রশ্ন আসতে পারে বা আসে, আর কয়টার উত্তর দিতে হয়? এখান থেকে রিটেনে 2টা প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে।
যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে দুইটার মধ্যে। হ্যাঁ, এখন আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে আমরা শুধু পিলির জন্য পড়বো না, আমরা লিখিত এবং পিলি দুইটা একসাথেই পড়বো। আমি পিলিটাকে মেন ধরবো আর লিখিতকে সাইডে রাখবো, এবং লিখিতর কিছু কিছু প্রশ্ন এবং যে যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে লিখিততে সেই সেই জায়গাগুলো আমি টাচ করে যাব, ঠিক আছে? এবং আপনাদের আমি যে অ্যাসাইনমেন্ট দিব অ্যাসাইনমেন্টগুলো আপনারা ফলো করবেন। হ্যাঁ, এখন দেখেন, সাক্ষ্য আইনের প্রথম খসড়া প্রণয়ন করা হয় আপনার, বা খসড়া প্রণয়ন করেন হলো স্যার হেনরি মেইন। স্যার হেনরি মেইন, এটা আপনার 1850 সালে প্রথম কি করে খসড়া প্রস্তুত করেন। তবে আপনার যে এই যে 1850 সালে যে সাক্ষ্য আইন আপনার খসড়া প্রণয়ন করলো, এটা আপনার ভারতীয় উপমহাদেশের জন্য কি আপনার উপযোগী ছিল না। পরবর্তীতে বা বর্তমানে আপনার যে খসড়া আইন প্রস্তুত করা হয় এইটার উপর ভিত্তি করে পরবর্তীতে স্যার জেমস ফিটস জেমস স্টোফেন্স 1871 সালে কি করেন, বর্তমান যে বলবৎযোগ্য যে আপনার সাক্ষ্য আইন আছে এইটা আপনার প্রস্তুত করেন। তাহলে এইখান থেকে আপনাদের যদি প্রশ্ন আসে যে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন কে, তাহলে আপনারা উত্তর করবেন স্যার হেনরি মেইনস। আর বর্তমানে বলবৎযোগ্য যে আপনার সাক্ষ্য আইন আছে এইটা প্রস্তুত করেন কে বা এর প্রণেতা কে, তখন আপনারা উত্তর করবেন স্যার জেমস ফিটস জেমস স্টোফেন। এটা আপনার কি 1871 সালে, এবং আমরা জানি যে সাক্ষ্য আইন আপনার কার্যকর করা হয় 1872 সালে 15ই মার্চ এটা আপনার প্রকাশ করা হয় এবং কার্যকর করা হয় ওই সালেরই, মানে 1872 সালেরই 1 সেপ্টেম্বর। এটি আপনার এই 1872 সালের 1 নম্বর আইন, 1872 সালের 1 নম্বর আইন। তাহলে আমরা এখানে প্রশ্ন পাইলাম যে আপনার 1 সেপ্টেম্বর আপনার কি হয়, সাক্ষ্য আইন কার্যকর হয় 1872 সালে, এবং 1872 সালের 1 নম্বর আইন এইটা আপনার আরেকটা এমসিকিউ, ঠিক আছে? আরেকটা এমসিকিউ চলে আসতেছে। এখানে দেখেন সাক্ষ্য আইনের মোট অধ্যায় আছে 11টা, ধারা আছে 167টা, আপনার ধারা বাতিল আছে 3টা, 2 নম্বর ধারা, 81 ধারা আর 113 ধারা, এই 3টা ধারা বাতিল আছে। এটাকে আপনার এই যে আমরা যখন তামাদি আইন পড়েছিলাম, তামাদি আইনের সময় বলেছিলাম তামাদি আইন ইজ এ লেক্স ফেরি। এখন এই সাক্ষ্য আইনটা আপনার কি হবে, দ্য লিমিটেশন দ্য এভিডেন্স অ্যাক্ট ইজ এ লেক্স ফেরি। তাহলে এই সাক্ষ্য আইনটাকেও বলা হচ্ছে স্থানীয় আদালতের আইন। আর এই সাক্ষ্য আইনটা আপনার একটা কি আইন, পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইন কি আইন, পদ্ধতিগত আইন। তাহলে দেখেন আমরা এখানে যে এমসিকিউ যে মূল এমসিকিউ যেগুলো পাইলাম, যেমন সাক্ষ্য আইন আপনার কি লেক্স ফেরি মানে স্থানীয় আদালতের আইন, এটা আপনার শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং এই বাংলাদেশের যে যেই এরিয়ার কথা বলা আছে বা যে যেই গণ্ডির কথা বা যে যে লিমিটেশনের কথা বলা আছে সেইগুলো বাদ দেওয়ার পরে যে যেই ক্ষেত্রে প্রয়োগযোগ্য আছে সেই সেই ক্ষেত্রে প্রয়োগ হবে। আর এটা পদ্ধতিগত আইন, এটা মোট অধ্যায় আছে 11টা, ধারা আছে 167টা, ধারা বাতিল আছে 3টা। আর এটা 1872 সালের 1 নম্বর আইন, প্রথম প্রণয়ন করা হয় আপনার 1850 সালে। স্যার হেনরি মেইন আপনার এটা খসড়া প্রস্তুত করেন সর্বপ্রথম সাক্ষ্য আইনের। এইগুলো আপনার মোটামুটি প্রাথমিকভাবে আপনার বেসিক ইনফরমেশন। এখন দেখেন পুরো সাক্ষ্য আইনটাকে 3টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? পুরো সাক্ষ্য আইনটাকে 3টা ভাগে ভাগ করা যায়। যেমন ধরেন 1 থেকে 55 ধারাতে আপনার বলতেছে কি প্রমাণ করতে হবে, রিলিভেন্ট ফ্যাক্ট নাকি ফ্যাক্ট ইন ইস্যু, ঠিক আছে? এই দুইটা বিষয় আপনার 1 থেকে 55 কিভাবে প্রমাণ করতে হবে। তাহলে 56 ধারাতে 100 ধারার মধ্যে আছে কিভাবে প্রমাণ করতে হবে। আর আপনার 101 থেকে 167 ধারা, এখানে আপনার বলতেছে কে প্রমাণ করবে, মানে কি প্রমাণ করতে হবে, কিভাবে প্রমাণ করতে হবে, আর কে প্রমাণ করবে। তারপরে দেখেন
সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন করা হয় 20 নভেম্বর 2022 সালে। 20 নভেম্বর 2022 সালে। এই 22 সালে সাক্ষ্য আইনটা সংশোধন করে কিছু কিছু বিষয় বাদ দিয়েছে, কিছু কিছু বিষয় ইনক্লুড করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যে আপনার ডিজিটাল সাক্ষ্য এবং ফরেনসিক যে আপনার রিপোর্ট আছে, আপনার মোবাইলে ধারণকৃত ভিডিও, অডিও, চিত্র, এই যে এই বিষয়গুলো যে সাক্ষ্য আছে এগুলো কী হবে, গ্রহণযোগ্যতা পেয়েছে 2022 সালের সাক্ষ্য আইনের সংশোধনীর মাধ্যমে। এখন দেখেন এই সর্বশেষ সংশোধনীর যে তারিখটা আছে 20 নভেম্বর 2022, এইটা আপনারা কি এই তারিখটা আপনারা একটু মুখস্থ রাখবেন। এই তারিখটা মুখস্থ রাখবেন, এইখান থেকে এমসিকিউ আসতে পারে। এখন দেখেন আমরা এক ধারাতে চলে যাব, সাক্ষ্য আইনের এক ধারাতে চলে যাব। এক ধারাতে বলতেছে যে সাক্ষ্য আইনের আওতায় বা প্রয়োগযোগ্যতা বা অপ্রযোজ্যতা। এখন দেখেন এই এক ধারাতে বলতেছে মানে আপনার কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রয়োগযোগ্য হবে আর কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, বা এই সাক্ষ্য আইন কোন কোন এরিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। এখন দেখেন সাক্ষ্য আইন সমগ্র বাংলাদেশে কী হবে, কার্যকর হবে, সমগ্র বাংলাদেশে এটা প্রয়োগযোগ্যতা আছে। তারপরে দেখেন এটা ফৌজদারি এবং দেওয়ানি উভয় ক্ষেত্রে প্রয়োগ হবে। সকল বিচারিক কার্যক্রমে কী হবে, সাক্ষ্য আইনের প্রয়োগযোগ্যতা আছে বা কার্যক্রম আছে। এখন দেখেন কোর্ট মার্শালের ক্ষেত্রে, কোর্ট মার্শালের ক্ষেত্রেও আপনার কী হবে, সাক্ষ্য আইনের যে বিধান আছে এই বিধানগুলো প্রয়োগযোগ্য হবে। এখন ধরেন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোর্ট মার্শালের ক্ষেত্রে কি সাক্ষ্য আইন প্রয়োগযোগ্যতা আছে, কোর্ট মার্শালের ক্ষেত্রে কি সাক্ষ্য আইনের প্রয়োগযোগ্যতা আছে কি না, তাহলে এক্ষেত্রে আপনারা কি উত্তর করবেন যে কোর্ট মার্শালের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রয়োগযোগ্য। ঠিক আছে, কোর্ট মার্শালের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রয়োগ হবে। এখন দেখেন সাক্ষ্য আইন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। আমরা এতক্ষণ দেখলাম যে সাক্ষ্য আইন কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় আর কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, এখন আমরা সেটা দেখব। আর প্রয়োগ করা যায় সমগ্র বাংলাদেশে প্রয়োগ করা যাবে, দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, আর সকল বিচারিক কার্যক্রমে প্রয়োগ করা যাবে। আপনার মার্শাল লর ক্ষেত্রেও কি সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে। এখন আপনারা এতদিন যাই পড়ে আসছেন, যেভাবেই পড়ে আসছেন, আমি বলবো যে আমার কাছে যখন পড়া শুরু করবেন বা নতুন একটা আইন পড়া শুরু করবেন, তখন মনে করবেন যে আপনি ওই আইনটা নতুন শুরু করতেছেন বা এই আইনটা আগে আপনি পড়েন নাই, আপনি এই প্রথম এই আইনটা শুরু করতেছেন। সো ওইভাবে আপনি একদম খুব মনোযোগ সহকারে শেখার জন্য একদম শুরু থেকে শুরু করবেন, একদম রুট লেভেল থেকে, ওই আইনটার একদম রুট লেভেল থেকে শুরু করবেন। দেখেন নিম্নলিখিত ক্ষেত্রে আপনার যে যে গ্রাউন্ডগুলো আমি বলবো, তিনটা ক্ষেত্রে কি আপনার সাক্ষ্য আইনের প্রয়োগ নাই। এক নম্বরটা আপনার ধরেন যে দ্য আর্মি অ্যাক্ট, আর্মি অ্যাক্ট 1952, এটার ক্ষেত্রে আপনার কি হবে না, সাক্ষ্য আইনের প্রয়োগ নাই, এটার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। দ্য এয়ারফোর্স অ্যাক্ট 1953, তারপরে দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, তাহলে আর্মি পাইলাম আমরা, এয়ারফোর্স পাইলাম আর নেভি পাইলাম। তাহলে আর্মি নেভি বিমান, আর্মি নেভি বিমান, এই তিনটা ক্ষেত্রে কি হবে না, সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না। আরও দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, এই দুইটা ক্ষেত্র আরও গুরুত্বপূর্ণ। হলফনামার ক্ষেত্রে কি হবে না, সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না হলফনামার ক্ষেত্রে। আর দ্য আরবিট্রেশন অ্যাক্ট 2001, দ্য আরবিট্রেশন অ্যাক্ট 2001-এর ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। এই যে আমি লাস্টে যে দুইটা কথা বললাম, একটা হলো আপনার হলফনামার ক্ষেত্রে আর আরেকটা বললাম যে দ্য আরবিট্রেশন অ্যাক্ট, দ্য আরবিট্রেশন অ্যাক্ট, এই ক্ষেত্রে কি হবে না, সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না। আমি এখন পর্যন্ত আপনাদের যতটুকু পড়াইলাম এতটুকু আপনারা একটু মেমোরাইজ করার চেষ্টা করেন।
আপনাদের আমি প্রশ্ন ধরবো জাস্ট 5টা মিনিট, ঠিক আছে? জাস্ট 2টা মিনিট পরে আমি আপনাদের প্রশ্ন ধরবো। আপনারা আমি এখন পর্যন্ত যেগুলো পড়িয়েছি আপনারা সেই পর্যন্ত একটু মনোযোগ সহকারে মেমোরাইজ করার চেষ্টা করেন। আমি আরেকটা পেজের পরীক্ষা নিচ্ছি, তো ওদের জাস্ট আমি 2-3টা SMS দিয়ে আমি আপনাদের আবার আসছি। আপনারা এখনই মেমোরাইজ করা শুরু করেন। জি, আপনারা আচ্ছা, লোকমান ভাই বলেন তো শাক কয়েন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না? মানে আপনি কি সামনে রেখে পড়াচ্ছেন? আমি তো বেয়ার একটার সাথে মানে আপনার কথা মানে খুঁজতে হচ্ছে, পাচ্ছি না ওভাবে, তাই বলতেছি। আপনি কি বেয়ার এক থেকে পড়াচ্ছেন না? আমার কাছে সবই আছে, বেয়ার একটা আছে, সবই আছে। এখন আমি বলি শোনেন, সাক্ষ্য আইনের ক্ষেত্রে আপনাদের বেয়ার এক টাচ করার কোনো প্রশ্ন আসে না। সাক্ষ্য আইনে আপনারা বেয়ার এক টাচ করবেন না, ঠিক আছে? সাক্ষ্য আইনে আপনারা বেয়ার এক টাচ করবেন না, এটা আপনাদের আমার বিশেষ অনুরোধ। কারণ এর কারণ আছে, আপনারা এটা বুঝতে পারবেন যখন আপনারা বেয়ার অ্যাক্ট পড়তে যাবেন, ঠিক আছে? আমি যে যে ধারার বেয়ার অ্যাক্ট পড়তে বলবো সাক্ষ্য আইনের ক্ষেত্রে, আপনারা সেই সেই ধারারই কী করবেন, বেয়ার অ্যাক্ট সাক্ষ্য আইনেরটা টাচ করবেন। তাছাড়া অন্য একটা ধারাও আপনারা বেয়ার অ্যাক্ট টাচ করবেন না, এটা আমার সরাসরি অর্ডার, ঠিক আছে? কারণ সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্ট পরে আপনারা সাক্ষ্য আইন শিখতে পারবেন না, টোটালি শিখতে পারবেন না, ঠিক আছে? আমি যে যে ধারা বলবো যে আপনারা বেয়ার অ্যাক্ট দেখেন, সেই সেই ধারায় বেয়ার অ্যাক্ট টাচ করবেন। তাছাড়া একটা ধারাও আপনারা সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্টে টাচ করবেন না, ঠিক আছে? যাদের কাছে আমার নোট আছে তারা আমার নোট ফলো করবেন, আর সাথে একটা আইন পাঠ অথবা মিনি লর একটা বই, এই দুইটা যে কোনো একটা বই ফলো করবেন পরিপূর্ণভাবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছেন? বিষয়টা ক্লিয়ার হয়েছেন? জি, ঠিক আছে। তাছাড়া সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্ট আপনারা একজনও টাচ করবেন না। হ্যাঁ, আমার এই বক্তব্যের মানে অপোজিট কোনো ওপিনিয়ন আছে কারোর? আমার এই বক্তব্যের অপোজিটে কোনো ওপিনিয়ন আছে কারোর? যদি থাকে তাহলে বলেন। আমি কারণটা জানতে চাচ্ছিলাম কেন সেটা। কারণ সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্ট পরে আপনারা সাক্ষ্য আইনটা টোটালি শিখতে পারবেন না। আরও আপনাদের এই সাক্ষ্য আইন সম্পর্কিত আরও এমনভাবে প্যাচ লাগবে যেন আপনারা ক্লিয়ার বুঝতে তো পারবেনই না, ইভেন সাক্ষ্য আইন শিখতে পারবেন না। এই জন্য আমার নোটে যেভাবে বোঝানো আছে, যেভাবে সহজ ভাষায় লেখা আছে, দেখেন সাক্ষ্য আইনের আপনার বেয়ার অ্যাক্ট বা সাক্ষ্য আইনের যেভাবে লেখা, এই লেখাটা খুবই কঠিন ভাষায় লেখা এবং খুবই ডিফিকাল্ট করে দেওয়া। আপনারা আমার কথা দরকার হয় আপনারা দুই একটা ধারা আপনারা একটু অনুধাবন করেন, 6 ধারা পড়েন, 8 ধারা পড়েন, 5 ধারা পড়েন, তারপরে 12 ধারা পড়েন, 14 ধারা পড়েন। এই ধারাগুলো জাস্ট একটু দু একবার বা 9 ধারা পড়েন,
আপনারা দু একটা বার একটু বার কাউন্সিলের বেয়ার একটা একটু দেখেন, দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি কেন বলেছি। এখন কথা হলো আপনাদের কি দরকার, আপনাদের দরকার হলো আপনাদের সাক্ষ্য আইন শেখা দরকার, সাক্ষ্য আইন শেখা দরকার। এখন সাক্ষ্য আইন শিখতে হলে আপনাদের যা যা প্রয়োজন আমি সেভাবে বলবো এবং আপনারা সেভাবে ফলো করবেন, কিন্তু বেয়ার অ্যাক্ট পরে আপনারা সাক্ষ্য আইন শিখতে পারবেন না। এটা আমার মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি ইউনিভার্সিটিতেও দেখেছি। বাংলাদেশের বিখ্যাত সাক্ষ্য আইনের উপর লেকচারার ডক্টর শাহজাহান মণ্ডল, উনি আমাদের টিচার ছিলেন। বাংলাদেশের ভিতর একজন বা দুইজন যদি সাক্ষ্য আইনের প্রখ্যাত টিচার থাকে তাহলে একজন হলো শাহজাহান মণ্ডল, ঠিক আছে? সো আমি আপনাদের যেভাবে লেকচার দিই সাক্ষ্য আইনটা আপনারা সেভাবে খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আমার নোট ফলো করবেন। আই থিঙ্ক আমার নোটটা যদি ভালো করে ফলো করেন আমার মনে হয় যে সাক্ষ্য আইনের আর কোনো কিছু লাগবে না। এর মধ্যে থেকে আপনারা 12 থেকে 14টা প্রশ্ন ইজিলি কমন পাবেন, মাস্ট কমন পাবেন, 100% কমন পাবেন, এই গ্যারান্টি আমি সোহেল দিচ্ছি আপনাদের, ঠিক আছে? কিন্তু সাক্ষ্য আইনটা আপনাদের শিখতে হবে। শিখতে হলে আমার ক্লাস খুব মনোযোগ সহকারে করবেন এবং আমি যে যে ইনস্ট্রাকশন আপনাদের দেবো সেটা আপনারা ফলো করবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে লোকমান ভাই আপনি বলেন যে সাক্ষ্য আইন কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না? সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না। জি জি। স্যার শুনতে পাচ্ছেন? সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না হচ্ছে আর্মি, নেভি এবং এয়ারফোর্সের ক্ষেত্রে। এছাড়াও দুটি ক্ষেত্রে হচ্ছে হলফনামা এবং আরবিট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে। হ্যাঁ, আপনারা এই যে হলফনামা আর আরবিট্রেশন এই দুইটা ওয়ার্ডটা আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন। আপনাদের যদি এমসিকিউ প্রশ্ন আসে এইখান থেকে প্রশ্ন আসলে আপনার হলফনামা আর আরবিট্রেশন এই দুইটা উঠাই দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে? এই হলফনামা আর আরবিট্রেশন এইখান থেকেই আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা এইখানে বেশি আর কি, ঠিক আছে? এইবার আমরা চলে যাব ইন্টারপ্রিটেশন ক্লোজ। দেখেন সাক্ষ্য আইনের ইন্টারপ্রিটেশন ক্লোজ আছে কয় ধারাতে? 3 ধারাতে, মানে সংজ্ঞাসমূহ। এই যে সংজ্ঞা যে দেওয়া আছে এই সংজ্ঞাটা দেওয়া আছে কত ধারাতে? 3 ধারাতে দেওয়া আছে, ঠিক আছে? সাক্ষ্য আইনের সংজ্ঞা দেওয়া আছে কত ধারাতে? 3 ধারাতে। এখন প্রথমেই দেখেন যে আদালত বলতে জজ, ম্যাজিস্ট্রেট, মানে আদালত কাকে বলে, এই সংজ্ঞার মধ্যে আদালত কাকে বলে, ঠিক আছে? এখানে আপনাদের সহজ ভাষায় আমি বলে দিই, আদালত বলতে কোনো ইট পাথরের দেওয়া কোনো জায়গাকে বোঝায় না, ইট পাথরের কোনো ঘরকে বোঝায় না আদালত বলতে, বা কোনো বিল্ডিংকে বোঝায় না। আদালত বলতে বোঝায় বিচারক। বিচারক যেখানে বসেন, মানে যে স্থানে এসে বসবে এবং সাক্ষ্য গ্রহণ করবে সেটাই হবে কি? আদালত, ঠিক আছে? মানে আপনার বিচারক যেখানে বসবেন, মানে আপনার এই যে কোর্ট অফ জাস্টিস আছে না, এটা তো না, কোর্ট অফ পেজ আছে, এটা আপনার ফৌজদারি কার্যবিধিতে আছে। তো আপনার এই ক্ষেত্রে জাস্টিস অফ পেজ আছে। তা এইগুলো আপনার যখন আপনার যে কোনো জায়গায় বিচারক কী করতে পারে? আদালত স্থাপন করতে পারে। তো এখন আপনার কোর্ট, ধরেন যে বিচারক, একজন বিচারক জেলা ও দায়রা জজ, সে আপনার এখন সে থাকে কোন জায়গায়, বা তার কোর্ট সে কোন জায়গায় করে? আপনার পুরান ঢাকাতে করে। পুরান ঢাকা আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে, রায়সা বাজারের পাশে। তো ওইখানে আপনার যে ওনার যে মহানগরের 2য় তলায় তার আপনার কি রুম, দেখুন ওইটা হলো কি তার আদালত। এখন যদি জেলা ও দায়রা মহানগর দায়রা জজ উনি যদি মিরপুরে একটা জায়গা অবস্থান করে একটা চেয়ার পেতে বসে সে যদি কি করেন? সাক্ষ্য গ্রহণ করেন, তাহলে সেটা তখন কী হয়ে যাবে? ওই স্থানটা তখন আদালত বলে গণ্য হইবে, ঠিক আছে? তাহলে সেই সাক্ষ্য আদালত বলতে বা কোর্ট বলতে আপনার এরকমের কোনো দালান বা ইট পাথরের কোনো স্থানকে বোঝাচ্ছে না। এটা বোঝাবে যে আপনার বিচারক, ম্যাজিস্ট্রেট যেই জায়গা অবস্থান করে যখন সাক্ষ্য গ্রহণ করার মতো ক্ষমতা বা সাক্ষ্য গ্রহণ করতে পারবেন সেটাই হবে কি? সেটাই হবে আপনার আদালত বা কোর্ট। আপনারা কি বুঝতে পেরেছেন? কেউ যদি না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করেন। বুঝিনি স্যার, আবার বলেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলেছি যে
আদালত বলতে কোনো নির্দিষ্ট বিল্ডিং বা নির্দিষ্ট রুমকে বোঝায় না। কোর্ট বলতে বা আদালত বলতে বোঝায় ম্যাজিস্ট্রেট, জজ, সে যেখানেই অবস্থান করুক না কেন, যে প্লেসেই অবস্থান করুক না কেন, ওই প্লেসের থেকে সে যদি সাক্ষ্য গ্রহণ করে থাকে, মানে সাক্ষ্য নিয়ে থাকে, ঠিক আছে, সাক্ষ্য নিয়ে থাকে বা বিচারিক কার্যক্রম পরিচালনা করে থাকে, তার কোনো অংশ যদি পরিচালনা করে থাকে, বিশেষ করে আপনার মেইনলি আপনার কী হবে, সাক্ষ্য গ্রহণ করে থাকে, তাহলে ওই স্থানটা কী হবে, আদালত বলে গণ্য হইবে। সেটা আপনার মিরপুর হইতে পারে, ধানমন্ডি হইতে পারে, তারপরে আপনার বাড্ডা হইতে পারে, যাত্রাবাড়ি হইতে পারে, হাজারিবাগ হইতে পারে, ভাটারা হইতে পারে, ঠিক আছে, সাভার হইতে পারে, যে কোনো স্থানেই যেখানে বিচারক বসবে, বসে সাক্ষ্য গ্রহণ করবে, সেই স্থানটায় আদালত বলে গণ্য হইবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন? স্যার যেমন ওই যে ভোক্তা অধিকাররা হচ্ছে গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমেই করে, ওটা ওদের আদালত। হ্যাঁ, ওইটা তখন আদালত হয়ে যায়। ঠিক আছে, মেনটা হলো যে আপনার যখন, রাস্তাঘাটে যেখানে হ্যাঁ হ্যাঁ, এইটা আপনারা একটা জিনিস মনে রাখেন যে আদালত বা কোর্ট বলতে কোনো বিল্ডিংকে বোঝায় না বা কোনো একটা নির্দিষ্ট রুমকে বোঝায় না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বিথি বুঝতে পারছেন? জি জি ক্লিয়ার। আর কেউ বুঝতে পারেন এরকমের আছেন? আর কেউ বুঝতে পারে না এরকমের কেউ আছেন? বলছেন যে কোর্ট কোর্টের নির্দিষ্ট বিল্ডিংকে বোঝায় না, কিন্তু যে স্থানে বিচারক বসে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন সেটাকে আদালত বলে এভাবেই বলবো, নাকি যে স্থানে বা বসে বিচারক বিচারিক কার্যক্রম পরিচালনা পরিবর্তে যে সাক্ষ্য গ্রহণ করেন এটা কি প্রাধান্য দেব, মূল কোনটা হবে আসলে? আপনারা প্রাধান্য দিবেন যে আমি কোর্ট করতেছি, ঠিক আছে, আমি আপনাদের পরীক্ষাতে যদি আসে যে আদালত বলতে কি বোঝেন, তখন আপনারা বলবেন আদালত বলতে জজ বা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো ব্যক্তিদের বোঝায় যারা আইনগতভাবে সাক্ষ্য গ্রহণ করতে পারে, আইনগতভাবে সাক্ষ্য গ্রহণ করতে পারে, তাদেরকেই কি বলবে, তাদেরকেই আদালত বা কোর্ট বলবে। ঠিক আছে, এটা আপনি নির্দিষ্ট আপনার ওই কোর্টকে আপনারা কোর্ট কী করবেন না, বা নির্দিষ্ট বিল্ডিংকে বা নির্দিষ্ট রুমকে আপনারা সংজ্ঞার ভিতর নিয়ে আসবেন না, টোটালি নিয়ে আসবেন না। আপনারা আরেকটু সহজ ভাষায় বলে দিই, যে স্থানে বিচারক, জজ, ম্যাজিস্ট্রেট বিচারিক কার্যক্রম পরিচালনার সময় সাক্ষ্য গ্রহণ করতে পারে বা সাক্ষ্য গ্রহণ করে, সেটাই হবে কি আদালত বা কোর্ট। ঠিক আছে, লক্ষ্মণ ভাই বুঝতে পারছেন? লক্ষ্মণ ভাই বুঝতে পারছেন? এনিওয়ান? সুমন? জি ভাই, শুধু বিচারিক আর ম্যাজিস্ট্রেটই হইতে পারে নাকি অন্য কোনো ব্যক্তিও হইতে পারে ভাই? অন্য কোনো ব্যক্তি যদি ইম্পাওয়ার্ড হয়, আপনারা তো জানেন যে আপনার এই অন্যান্য ক্ষেত্রে অনেক সময় অনেকের সরকার কি করে বিচারিক পাওয়ার দিয়ে দেয়। ঠিক আছে, এই জন্য আপনার এই অন্যান্য ব্যক্তি যাদের সাক্ষ্য গ্রহণ করতে পারে এই কথাটা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, মানে আমরা হচ্ছে ব্যক্তির উপর জোর দিব, স্থানের থেকে আমরা হচ্ছে ব্যক্তিতে আদালত হ্যাঁ, বলতে এই আসলে আর এই নির্দিষ্ট আর ব্যক্তিদের এই উপর জোর ব্যক্তিটা দিব। হবে জজ আর বা ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, জজ বা ম্যাজিস্ট্রেট, জি স্যার, ম্যাজিস্ট্রেট হবে জুডিশিয়াল জি স্যার, ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ, তারপরে দেখেন ফ্যাক্ট, দ্বিতীয় সংজ্ঞাতে আমরা চলে যাব। ফ্যাক্ট, ফ্যাক্ট বলতে কোনো বস্তু, বস্তুর অবস্থান, বস্তুসমূহের সম্পর্কে যেটা ইন্দ্রিয় দ্বারা বোধগম্য। তাহলে ফ্যাক্ট বলতে বোঝাচ্ছে কোনো বস্তু বা কোনো বস্তুর অবস্থা, বস্তুসমূহের সম্পর্কে যেটা কি ইন্দ্রিয় দ্বারা বোধগম্য, ফ্যাক্ট বা ঘটনা। এখন দেখেন কোনো ঘটনা আপনি কি করতে পারবেন, সেই ঘটনা অবশ্যই হইতে হবে আপনি আপনি হয়তো চোখ দিয়ে দেখেছেন, নয়তো আপনি কান দিয়ে শুনেছেন, হয়তো আপনি শব্দ শুনেছেন, হয়তো আপনি অনুভব করেছেন, হয়তো আপনি তাপমাত্রার মাধ্যমে আপনি অনুভব করেছেন। যেমন যে আমরা দেখলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কি হয়েছে, আপনার বিমান বিধ্বস্ত হয়েছে। আমি মিরপুরে অবস্থান করতেছি, আমি কোনোভাবেই আমি উপলব্ধি করতে পারি না, কিন্তু যারা আপনার যে উত্তরাতে ছিল, উত্তরাতে ধরেন যে যারা 1 মাইল দূরে ছিল, তারা কি করেছে, শব্দ শুনেছে, যারা শব্দ শুনেছে, যারা ধোঁয়া দেখেছে, ঠিক আছে, বা যারা আপনার যাদের গায়ে আগুনের তাপ লাগছে, বা যারা চোখে দেখেছে, তাহলে এরা কি, এরা হলো আপনার এই বিষয় সম্পর্কে চাক্ষুষ সাক্ষী, এই ঘটনা সম্পর্কে এরা হলো কি
প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ সাক্ষী হিসাবে গণ্য হইবে। যারা কি করেছে, যারা আপনার হয় কানে শুনেছে, হয় আপনার চোখে দেখেছে, না হইলে ইন্দ্রিয় দ্বারা আপনার অন্যান্য যেমন আছে তাপমাত্রা অনুভব করেছে বা ধোঁয়া দেখেছে। এই ধরনের যারা ব্যক্তি যারা উপলব্ধি করেছে তারা কি করতে পারবে ওই ঘটনার, আর এই যে আপনার এই বিমানটা বিধ্বস্ত হয় এটা হলো আপনার হলো ফ্যাক্ট, ঘটনা, ঠিক আছে। আর যারা আপনার অনুলব্ধ হয় যে আপনার কান দিয়ে শুনেছে, চোখ দিয়ে দেখেছে, আপনার তাপ অনুভব করেছে, ঠিক আছে। আর এই বিষয়টা হলো কি, এই বিষয়টা হলো যে আপনার যারা এইগুলো করতে পারবে বা এইগুলো অনুভব করেছে তারা আপনার এই বিষয় সম্পর্কে প্রত্যক্ষ সাক্ষী হিসাবে গণ্য হইবে, ঠিক আছে। এখন দেখেন আমরা এইটা কি ফ্যাক্টটা কি বুঝতে পেরেছেন? ফ্যাক্ট, স্যার ফ্যাক্টটা আর একবার সংজ্ঞাটা আর একবার বলুন স্যার। হ্যাঁ, ফ্যাক্ট বলতে বোঝাচ্ছে কোনো বস্তুর অবস্থান বা বস্তুসমূহের সম্পর্ক যেটা ইন্দ্রিয় দ্বারা বোধগম্য। মূল আপনাদের বিষয় হতে হবে যে ইন্দ্রিয় দ্বারা বোধগম্য। আপনাদের মূল পয়েন্টটা হবে কি যে ইন্দ্রিয় দ্বারা বোধগম্য। আর আমাদের কি আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, ঠিক আছে। তো এখন ধরেন এই যে ফারজানা আপুর বাসায় কি হলো, ডাকাত পড়লো, ঠিক আছে, ডাকাত পড়েছে। ডাকাত পড়ার পরে ফারজানা আপুর বাসায় তারা যে 4-5 জন লোক আছে তারা চিল্লাফাল্লা করেছে, শব্দ করেছে, ডাকাতরা আপনার ঘর ভেঙেছে, দরজা ভেঙেছে, এই যে শব্দ হয়েছে, এইগুলো আপনার হলো ফ্যাক্ট, ঠিক আছে। এইগুলো ফ্যাক্ট বা ঘটনা, ঠিক আছে। এখন ওর আশেপাশে তারা উপলব্ধি করবে, তারা কিভাবে করবে, তারা এই বিষয়টা আপনার ইন্দ্রিয় দ্বারা, যেমন চোখ, কান, নাক, গলা বা আপনার হাত বা অন্যান্য বিষয় দ্বারা যেভাবেই হোক না কেন তারা এই বিষয়টা যখন আপনার বোধগম্য হবে বা উপলব্ধি করতে পারবে, বা এই ধরনের কোনো বিষয় যেটা আপনার ওই বিষয়টাকে উপলব্ধি করা যাবে, তখন আপনার সেটা কী হয়ে যাবে, আপনার এটা ফ্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এখন যারা এই বিষয়টা উপলব্ধি করতে পারবে তারা আপনার এই বিষয় সম্পর্কে তারা প্রত্যক্ষদর্শী সাক্ষী বলে গণ্য হইবে, ঠিক আছে। আর এই যে উপলব্ধি করা যাচ্ছে একটা বিষয়, ধরেন যে আপনার একজন তালা ভেঙে ঘরে ঢুকতেছে, তালা ভেঙে ঘরে ঢুকলে পরে আপনার ওই তালাটা বাড়ি মারতেছে, শব্দ হচ্ছে, তারপর ও কেউ চোখে দেখতেছে। এই যে আপনার তালা ভেঙে ঘরে ঢুকা বা আপনার এই তালা ভাঙা, শব্দ হওয়া, এইগুলো আপনার কি, এইগুলো আপনার হলো ফ্যাক্ট, ঘটনা, ঠিক আছে। মূল কথা হলো যে আপনার ঘটনা হইতে হবে এরকমের যেটা আপনার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বা মানুষের ইন্দ্রিয় দ্বারা বোধগম্য হইতে হবে, ঠিক আছে। যেমন অন্য একজন ব্যক্তিকে কি করলো, হত্যা করলো, কাউকে চাকু মারলো, কাউকে চাকু মারলো, ঠিক আছে, বা অন্যান্য আরও, বা এক জায়গায় বোম ফেললো, এইগুলো আপনার কি ফ্যাক্টের অন্তর্গত বা ঘটনা, যে কোনো একটা ঘটনা। আমরা বলি না যে আপনাদের যে কোনো একটা ঘটনা ঘটেছে, আজকে বিরাট একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কি যে এই লতিফ ভাইয়ের বাসায় একটা বাঘ চলে আসছে, ঠিক আছে। এই যে বাঘ আসাটা এটাও একটা কি ঘটনা, ঠিক আছে। আশা করি ঘটনা বুঝতে পেরেছেন বা ফ্যাক্ট, লোকমান ভাই। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন দেখেন ফ্যাক্ট হইতে পারে দুই প্রকার, ঠিক আছে। একটা হলো আপনার ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য, ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য, আর একটা হলো মনস্তান্ত্রিক, মানসিক বা মনস্তান্ত্রিক। তাহলে ফ্যাক্ট কয় প্রকার, দুই প্রকার। একটা হলো আপনার